আচ্ছা দেখো, লাস্ট ক্লাস হচ্ছে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিভিন্ন বিবৃতি আর কি তোমার কয়েকটা বিবৃতি পড়ছিলাম, চারটা বিবৃতি। যেটা হচ্ছে তোমার কার্নো দিছিল, তারপর প্লাঙ্ক দিছিল এখানে, এরপর ওখানে ছিল হচ্ছে তোমার কেলভিনের বিবৃতি ছিল। সো মোটমাট আর কি আমরা তোমার চারটা পড়ছিলাম আর কি, ক্লসিয়াসের বিবৃতি পড়ছিলাম। সো আজকে হচ্ছে আমরা কি করব, তোমার যে তাপ ইঞ্জিন আছে বা কার্নো ইঞ্জিন আছে, যে ইঞ্জিনে বলো, এটা আর কি কর্মদক্ষতা দেখার চেষ্টা করব। আসলে এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কর্মদক্ষতাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি এবার ইঞ্জিন পড়তে চাও, ফ্রিজ পড়তে চাও, যাই পড়তে চাও, এখানে কর্মদক্ষতাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কর্মদক্ষতা থেকে ম্যাক্সিমাম এই মানে এমসিকিউ তো থাকেই, প্রশ্ন মানে হইলে তুমি সিকিউতে পাবা, না হলে এমসিকিউতে পাবা। ইভেন অ্যাডমিশন টেস্ট ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম আর কি। তোমার কিছু কয়েকটা কেস আছে আর কি, এখানে কর্মদক্ষতা 100% কেন সম্ভব না, বা কেন কর্মদক্ষতা আর কি মানে তোমার আমি ওই যে বলছিলাম যে তাপ শক্তিটা আমার 100 ভাগ কী করে যান্ত্রিক শক্তিতে পরিণত করা সম্ভব না, কেন সম্ভব না, এটা আমরা মেইন আইডিয়াটা কর্মদক্ষতা দিয়ে আমি বুঝতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে বিবৃতিগুলো পড়ছি, চারটা বিবৃতি, ওই চারটা বিবৃতির তুমি ব্যাখ্যা এই কর্মদক্ষতা দিয়ে বের করা মানে বের করে বুঝতে পারবো যে আসলে কেন বিবৃতিগুলো আসছে বা কেন সম্ভব না 100% তাপকে 100% কাজে পরিণত করার জন্য আর কি। ঠিক আছে, সো এই জন্য কর্মদক্ষতা একটু মনোযোগ সহকারে শিখতে হয়। যেমন আমি এখানে কর্মদক্ষতা বলে দিই, কর্মদক্ষতা এটাকে আমরা হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করি। ছোটোবেলা আমরা ইটা পড়ছিলাম আর কি, সো এখনও ইটাই আর কি। সো এখন কথা হচ্ছে আমি যদি ওই ডায়াগ্রামটা একটু আঁকি, মানে তাপ ইঞ্জিনের যে ডায়াগ্রামটা আমি লাস্ট দুইটা ক্লাসে দেখাইছি, সো তোমারটা মোটামুটি গেটিং ইউজ টু হয়ে যাওয়ার কথা। যেমন যদি একটু দেখো, এখানে আমার কি ছিল, একটা তাপ উৎস ছিল, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার ইঞ্জিনটা ছিল। ইঞ্জিনটা একটু বড় করে আঁকা লাগে। আর এখানে আমার কি তাপ ধারক বা তাপ গ্রাহক বা একে বলে সিঙ্ক বা পরিবেশ বলো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তাপ উৎস। তাপ উৎস এটা হচ্ছে তাপ ধারক, তাপ ধারক, আর এটা হচ্ছে তোমার ইঞ্জিন, তাপ ইঞ্জিন। এটাকে তুমি পরবর্তীতে ফ্রিজও বলতে পারবা, মানে এই ডায়াগ্রামটা আর কি। ইঞ্জিন বললে ইঞ্জিন, আর কি বলে ফ্রিজ বলে ফ্রিজ, এসি বলে যেটাই বলে যে ওটাই। এই জন্য আমরা ডায়াগ্রামের ছবিটা আঁকি। সো এটা তাপ উৎস, এখানে আমার সর্বত এটা তাপমান ছিল T1, এটা ছিল T2। ঠিক আছে, সো আমি বলছিলাম যে আমার ইঞ্জিনটা কী করে, এখানে তাপ কিন্তু শোষণ করে আর ওর কাছ থেকে তাপ বর্জন করে, মানে Q1 পরিমাণ তাপ কী করে শোষণ করে, এখানে Q1 পরিমাণ তাপ শোষণ করে, আর ওরা কী করে Q2 পরিমাণ তাপ বর্জন করে দেয়, Q2 এটা। ঠিক আছে, আর বাকিটা সে কী করে কাজে পরিণত করে আর কি। ঠিক আছে, এখানে তুমি বলতে পারো W = U1 Q1 মাইনাস Q2। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার W। সো আমি বলছিলাম এখানে আমরা কী করছিলাম, Q1 যদি 100 জুল দেই, তাহলে এখানে যদি 40 জুলটা আমার লস হয়ে যায় বা পরিবারের সাথে, তাহলে এখানে আমি পাই হচ্ছে 100 মাইনাস 40 হলে আমি পাই হচ্ছে 60 জুল। তার মানে এটা হচ্ছে আমার তোমার 60 জুলটা হচ্ছে আমার, মানে আমি এই তাপটা কাজে পরিণত করতে পারছি আর কি। ঠিক আছে, বাকিটা লস হয়ে গেছে, 40 জুল লস হয়ে গেছে আর কি। সো আমি বলছিলাম যে তুমি এইখানে যেই 100 জুলটা আর কি দাও, এটা ছিল আমার ইনপুট আর কি, ইনপুট ছিল। কারণ আমি হচ্ছে গিয়ে এই ইঞ্জিনটা 100 জুল তাপ কী করছে, শোষণ করছে, এটা হচ্ছে শোষিত তাপ। আর এখানে যে আমি 60 জুল কাজ পাইছি, এটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, আর হচ্ছে এখানে যে 40 জুল আমার মানে অপচয় হয়েছে, এটা হচ্ছে আমার লস। এটা আমরা আগে থেকেও জানি আর কি, এটা আমি কয়েকবারই বলছি আর কি। সো এটা হচ্ছে পরিবেশে আমার কী করছে, বর্জন করে দিচ্ছে। এখন দেখো ঘটনাটা, এখন যদি আমি একটু কর্মদক্ষতা আর কি হিসাব করতে চাই, তবে সবসময় এখানে মনে রাখবা যে T1 = T2 আর কি, T1 = T2। কারণ হচ্ছে এখানে আমরা তো জানি যে স্বতঃস্ফূর্তভাবে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হয়, যখন প্রবাহ হয় ওই প্রবাহিত তাপটাকে আমরা কি কাজে পরিণত করতে পারি আর কি। ঠিক আছে,
সো কর্মদক্ষতাকে আমরা এইটা দ্বারা প্রকাশ করছি। এখন দেখো আমরা কিন্তু বিভিন্ন সময় আর কি বিভিন্ন নামে আর কি কর্মদক্ষতার সাথে পরিচিত হয়েছি ছোটোবেলা থেকে আর কি, 9-10 ছিল, ইভেন ইন্টারেও ছিল, বা ফিজিক্সে তোমার 9-10 বিশেষ করে আমরা কর্মদক্ষতা বিষয় এই তোমার এই কী বলে কাজ ক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে ওইখানে কর্মদক্ষতা আছে। সো সো তোমাদের কাছে বিভিন্নভাবে কর্মদক্ষতা আসবে, তবে ইন জেনারেল কর্মদক্ষতা একই জিনিস। আমরা তো জানতাম যে কর্মদক্ষতা ছিল এইরকম আর কি, কর্মদক্ষতা যেটাকে আমরা এইটা দ্বারা প্রকাশ করছি, এটা ছিল হচ্ছে তুমি আউটপুট, মানে এটাই আর কি, আউটপুট বা ইনপুট, ঠিক আছে, মানে জেনারেল সূত্র এইটাই। কিন্তু বিভিন্ন ঘটনা বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, ঘটনা চেঞ্জ হয়ে গেছে, ইভেন্ট চেঞ্জ হয়ে গেছে, যার কারণে কী হয়েছে আমার কর্মদক্ষতা আর কি মানে একটু ভিন্নভাবে ডিজাইন হয়েছে, বা এটাকে বলতে পারো একটু মানে কি বলে এটাকে ডিজাইন করছে আর কি একটু ভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তবে আবার পার্সেন্টেজ হিসাব করলে আমরা কী করতাম 100 দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে দিতাম আর কি, ঠিক আছে। সো এটা আগের মতোই আর কি, মানে চিরকাল কর্মদক্ষতার সূত্র একই থাকবে। সো এটা নিয়ে তোমার মানে অত বেশি মাথা কামানোর দরকার নাই। মানে বিভিন্ন ক্ষেত্র বিশেষ বা ঘটনা চেঞ্জ হলে কি হয়, হয়তো তোমার নামগুলা চেঞ্জ হতে পারে কিন্তু সূত্রটা সেম। যেমন ছোটোবেলা আমরা পড়তাম যে কর্মদক্ষতা ইকুয়াল টু এরকম পড়তাম, মনে আছে তো তোমাদের, যে তোমরা বলতে পারো যে লব্য কার্যকর শক্তি, যখন শক্তি যে লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রযুক্ত শক্তি বলতে পারো তুমি, প্রযুক্ত শক্তি, এটা ছিল কর্মদক্ষতা, ঠিক আছে। বা আবার তুমি এরকম যদি ক্ষমতা দিয়ে চিন্তা করতা, আমরা কাজ শক্তি ক্ষমতা বলছেন, যেমন লব্য কার্যকর ক্ষমতা একই জিনিস, লব্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা বলতে পারো, প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে। সো এটা গেল। সো আমরা হচ্ছে তার মানে কি, আর যদি পার্সেন্টেজে দেখতে চাও তাহলে 100 দ্বারা আর কি গুণ করে দেবে। সো এটা হচ্ছে আমার একটা আইডিয়া কর্মদক্ষতা, মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি কর্মদক্ষতার সূত্র সবসময় মানে সেম, আউটপুট বাই ইনপুট। তবে সময়ের সাপেক্ষে মানে সময় তারপরে বিভিন্ন ঘটনা সাপেক্ষে আর কি কর্মদক্ষতার সূত্রটা শুধু একটু কী করছি আমরা মডিফাই করছি, আর কিছু না, ঠিক আছে। সো এই হচ্ছে আমার মূল ব্যাপার আর কি। সো আমরা তাপ ইঞ্জিনের জন্য আর কি বা কান্ন ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা দেখতে চাইতেছি। সো এখন আমি কিন্তু এখানে বুঝতে পারছি যে আমার ইনপুটটা কী ছিল, আমার ইনপুট ছিল হচ্ছে 100 জুল, আউটপুট ছিল এত জুল, আর এটা ছিল আমার লস। সো Q1টা তাহলে আমার হচ্ছে তোমার ইনপুট, আউটপুট হচ্ছে কি আমার ডাব্লিউটা, ঠিক আছে। সো দেখো এখন কী দাঁড়ায়, তাহলে আমি যদি সূত্রটা লিখি যে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা এটাকে তুমি ইটা বলে দিতে পারো, ঠিক আছে, এটা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা যেহেতু আউটপুট বাই ইনপুট, মানে উপরে থাকবে আউটপুটটা, এটা ছিল ডাব্লিউ, আর নিচে কি, নিচে হচ্ছে আমার ইনপুট ছিল Q1, ঠিক আছে, Q1। তাহলে এটাকে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু পাইছি Q1 মাইনাস Q2, মানে এই যে এখানে দেখলাম যে এটা যদি এই যে Q1 মাইনাস Q2 এই সূত্রটা দিয়েছি, আর ডিভাইড বাই তোমার Q1, ঠিক আছে। সো যদি একটু আলাদা করে দাও তাহলে কি আসে দেখো, 1 মাইনাস Q2 বাই Q1, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে তোমার প্রথম সূত্র আর কি কর্মদক্ষতার জন্য, মানে কোনো কান্ন ইঞ্জিন বা কোনো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা জানি হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। সো এইভাবে যদি লেখো তাহলে এটা হচ্ছে গিয়া তোমার কি বলে মানে 1-এর মধ্যে হিসাব হয় আর কি। এখানে যে কর্মদক্ষতা মানে 0.5 আসতে পারে বা 0.6 আসতে পারে, এরকম আসবে, মানে 1-এর মধ্যে। মানে নর্মালি আমরা কি করি, ওয়ান দিয়ে হিসেব করি, আর যদি পার্সেন্টেজে লেখো তাহলে এটা কি 100 দ্বারা গুণ করে দিবা, 1 মাইনাস Q2 বাই Q1, এটা ইন্টু 100 আর কি, ঠিক আছে, ইন্টু 100 দিয়ে দিলে কোনো সমস্যা নেই, এটা পার্সেন্টেজে আসবে। তবে নর্মাল ক্ষেত্রে আমরা এভাবে হিসাব করি আর কি, ঠিক আছে। নর্মাল হিসাব করলে আমার এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে গিয়ে নর্মাল হিসাব করি, মানে পয়েন্টে হিসাব করবে বা দশমিকে। আর যদি এটা ইকুয়াল টু তোমার 100% হিসাব করতে যাও তাহলে ওইখানে মানে 60% আসবে, মানে 0.6 আসবে, 60%, 0.7 আসবে, 70%, 0.8 আসবে, 80% আর কি, এরকম কিছু আর কি, ঠিক আছে। তবে নর্মালি 1 হয়। আর যদি পার্সেন্টেজ ছাড়া তোমরা হিসাব করতে চাও তাহলে
যদি কোশ্চেনে কী করে পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে ওটাকে কী করবে দশমিক কনভার্ট করে নেবে, মানে 100 দ্বারা ভাগ করে নেবে। সো এটা কোনো সমস্যা নয়। তাহলে দেখো এখানে কর্মদক্ষতার এখানে মানে মেইন সূত্র কিন্তু আসছে এইটা, আমরা এটা নিয়ে মেনলি কাজ করি। সো এখানে দেখো এটা কী ছিল তোমার কিউটোটা কি এখানে, এটা কিন্তু তোমার বর্জিত তাপ মানে পরিবেশে যেটা সাইডে দিছিল, আর এই Q1 ছিল তোমার শোষিত তাপ মানে তাপ উৎস থেকে যেই তাপটা তোমার নিচে দেখো এই যে মানে T1 তাপমাত্রার তাপ উৎস থেকে আমি Q1 পরিমাণ কী করছি তাপ শোষণ করছি, করে T2 তাপমাত্রার কী করছি তাপ ধারকে Q2 পরিমাণ আমি তাপ কিন্তু বর্জন করে দিচ্ছি, ঠিক আছে। সো এখন এই জিনিসটা একটু দেখো। সো এটা যদি একটু বুঝো যে আমার এটা ছিল হচ্ছে আমার বর্জিত তাপ, এটা হচ্ছে শোষিত তাপ। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা একটু যদি মানে চিত্রটাকে একটু মডিফাই করবো, এর জন্য একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখো মানে একটা তাপ ইঞ্জিন মানে T1 তাপমাত্রার তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ শোষণ করবে সেটা নির্ভর করবে হচ্ছে আমার এই তাপ উৎসের তাপমাত্রার উপর, মানে এই T1 এর উপর নির্ভর করবে। আমি কি বলতেছি দেখো একটা তাপ ইঞ্জিন T1 তাপমাত্রার তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ শোষণ করবে এটা কিন্তু নির্ভর করবে তোমার এই তাপ উৎসের তাপমাত্রার উপর। যেমন যদি একটু না বুঝো, যেমন আমি ধরো এরকম বুঝাইলাম, ধরো এখানে আমার T1 অন্য কোনো কালার আছে, হ্যাঁ এটা দেখি, যেমন T1টা ধরো ছিল হচ্ছে তোমার একটু কেলভিন হিসাব করি, যেমন 100 কেলভিন আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি T1 ইকুয়াল টু 100 কেলভিন হয়, সো আমি ধরে নিলাম আমার Q1 ইকুয়াল টু তোমার Q1 ইকুয়াল টু ধরো তাহলে Q1 ইকুয়াল টু ধরো এখানে লিখি, আচ্ছা এখানে লিখি Q1 ইকুয়াল টু ধরো 100 জুল তাপ শোষণ করলো আর কি, ঠিক আছে। এখন ধরো আরেকটা বলছি, যদি আমি এরকম হয় যে T1 ইকুয়াল টু ধরো 200 কেলভিন, তাহলে কতটুকু শোষণ করবে Q1 ইকুয়াল টু 200 জুল। দেখো এরকম কিন্তু হইতেছে ঘটনাটা, মানে তাপমাত্রা কিন্তু আমি দ্বিগুণ করে দিচ্ছি, ঠিক আছে। T1 ইকুয়াল টু কী করছে 200 কেলভিন করে দিচ্ছি, যার ফলে আমার Q1 ইকুয়াল টু মানে ইঞ্জিনটা 200 জুল তাপ কিন্তু শোষণ করতেছে আর কি, ঠিক আছে। যদি আমি তাপমাত্রা 5 গুণ করে দিই, মানে T1 ইকুয়াল টু কী করলাম 500 কেলভিন করে দিলাম, তাহলে Q1 ইকুয়াল টু ধরো 500 জুল তাপ শোষণ করতেছে, মানে শোষণ করবে আর কি, ঠিক আছে। সো এটাই আর কি, যদি T1 আমি 500 করে দিই তাহলে কি হয়, মানে তাপমাত্রা আমি 5 গুণ করে দিছি, তাপমাত্রা 5 গুণ করে দিছে মানে কি ইঞ্জিনটা কিন্তু তোমার 500 জুল তাপ শোষণ করবে আর কি, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, যে আমার যে তাপ হচ্ছে যে তাপমাত্রা মানে T1, এই T1টা যত বেশি হবে আমার কিন্তু এখানে Q1 এর পরিমাণ তত বেশি হবে, মানে মানে শোষিত তাপের পরিমাণ তত, মানে ইঞ্জিনটা তত বেশি তাপ কী করবে শোষণ করবে আর কি, ঠিক আছে। সো এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমার এখানে ওর তাপমাত্রা যত বেশি হবে মানে T1 এর তাপমাত্রা যত বেশি হবে, এরকম একটু দেখো যে বিষয়টা এরকম, মানে T1 এর তাপমাত্রা যত বেশি হবে আমার এখানে Q1 বা শোষিত তাপের পরিমাণ তত বেশি, মানে তত বেশি তাপ শোষণ করবে। কারণ 100 ওর যদি তাপমাত্রা 100 কেলভিন হয় ও 100 জুল নিতেছে, ওর তাপমাত্রা 200 কেলভিন হলে ও কী করতেছে 200 জুল তাপ শোষণ করতেছে, মানে আমার ইঞ্জিন। ওর যদি আমার 300 হয় ও 300 জুল তাপ শোষণ করতেছে, তার মানে কি আমার ওর তাপমাত্রা যত বেশি হইতেছে শোষিত তাপের পরিমাণ কিন্তু তত বেশি বেড়ে যেতেছে। তাহলে আমি একটা কথা লিখে দিতে পারি, যেমন একটা তাপ ইঞ্জিনের জন্য, মানে এটা তোমাদের বইতে লেখা আছে, সেম ঘটনা কিন্তু তোমার ইসের জন্য আর কি, তাপ ধারকের জন্য সেম ঘটনা আসবে আর কি, ঠিক আছে, মানে সেম কেস আর কি। তাহলে তুমি দুইটাকে একসাথে যদি লেখা যাও যে একটা তাপ ইঞ্জিনের জন্য শোষিত তাপ বা বর্জিত তাপ কি হবে তাপ উৎস বা তাপ ধারকের বলতে পারো তুমি তাপমাত্রার তাপ ধারকের তাপমাত্রা, এটা আসলে পরম তাপমাত্রা হবে, এটা অবশ্যই মনে রাখবা, ওখানে সেলসিয়াসে লিখতে পারবা না, এটা হচ্ছে পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেল আর কি, এটা কেলভিনে ধরো,
পরন্ত তাপমাত্রা সমানুপাতিক আর কি, ঠিক আছে। অবশ্যই এটা কেলভিন হিসাব হবে। তাহলে কি দাঁড়ালো যে আমার মানে একটা তাপ ইঞ্জিন কতটুকু তাপ শোষণ করবে বা বর্জন করবে, এটা নির্ভর করবে হচ্ছে আমার কার উপর, তাপ উৎস বা তাপ ধারকের তাপমাত্রার উপর আর কি, ঠিক আছে। তার মানে কি আমার তাপ উৎসের তাপমাত্রা যত বেশি হইতেছে তত বেশি কিন্তু আমার তাপটা শোষণ হইতেছে আর কি, ঠিক আছে। সো এটাই আর কি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না আর কি। কারণ এখন একটা বিষয় আমি তোমাদের, এটা যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন যেমন আমরা আর কি বিকিরণটা পড়ি না আর কি। বিকিরণটা হচ্ছে তোমাদের ওটা হচ্ছে ফিজিক্সের আর কি ফার্স্ট পেপারে আর কি, পুরাতন বইয়ের একটা চ্যাপ্টার বিকিরণ। সো বিকিরণ তোমাদের সিলেবাসে নাই। যদি কখনো বিকিরণ পড়ো তোমরা, যখন আর কি ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 8 পড়বা আর কি, মডার্ন ফিজিক্স পড়বা, আধুনিক পদার্থ বিজ্ঞান, তখন আর কি বিকিরণ সম্বন্ধে একটা আইডিয়া পাবা। সো ওই বিকিরণে যখন পড়বা তখন আর কি তোমরা বুঝতে পারবে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা বস্তুর তোমার মানে শোষণ যেই ক্ষমতা আর তার বিকিরণ ক্ষমতা, দুইটা ক্ষমতা সমান। মানে একটা নির্দিষ্ট মানে 30°C তাপমাত্রায় ধরো আমার এই ঘড়িটা আছে, ঠিক আছে। 30°C মানে এক্সাম্পল দিতেছি, 30°C আমার এই ঘড়িটার মানে যে পরিমাণ তাপ শোষণ করতে পারবে ও একই পরিমাণ তাপ বর্জন করতে পারবে আর কি, ঠিক আছে। মানে একই তাপমাত্রায় 30°C তাপমাত্রায়, ঠিক আছে। মানে একটা কাজ মানে দুইটা কাজ একসাথেও করতে পারবে আর কি, ঠিক আছে। যদি ঘটনাটাকে মনে হয় একটু এক্সেপশনাল মনে হয়, কিন্তু এটা একটা ন্যাচারাল ঘটনা আর কি, ঠিক আছে। সো মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে যদি 60% তাপ কী করতে পারে, তাপ শোষণ করতে পারে, তাহলে ওই নির্দিষ্ট তাপমাত্রা ও কী করতে পারবে, একই সময় 60% তাপ কী করতে পারে, 60% তাপ ও কী করতে পারবে, বিকিরণও করতে পারবে। মানে শোষণও করতে পারবে, বিকিরণও করতে পারবে আর কি, ঠিক আছে। তার মানে তুমি যেটা মানে আমি বোঝাতে চেষ্টা করি, তার মানে বিকিরণ ক্ষমতা আর মানে বিকিরণ ক্ষমতা যত, তার বিকিরণ ক্ষমতা কত, মানে মানে যত তার তাপ ছেড়ে দেওয়ার ক্ষমতা যত, তার কিন্তু তাপ শোষণ করার ক্ষমতাও তত আর কি, একটা নির্দিষ্ট তাপমাত্রা আর কি, ঠিক আছে। যেমন আমরা মডার্ন ফিজিক্স পড়ার সময় কৃষ্ণ বস্তু পড়বো, মানে কৃষ্ণ বস্তুর বিকিরণ, ওইখানে দেখবা কৃষ্ণ বস্তু মানে কী করে ও কী করে মানে 100% তাপকে শোষণ করতে পারে আর কি, মানে সম্পূর্ণ 100% তাপকে শোষণ করতে পারে। আবার আবার 100% কি মানে তাপ বিকিরণ করে দিতে পারে আর কি, মানে কৃষ্ণ বস্তু আর কি। যেমন ওই যে কাঁচা চুলায় যখন তোমরা মানে তোমাদের নানুদের বা দাদুদের দেখছো যে যখন কাঁচা চুলায় রান্না করে তখন কিন্তু ওই আর কি চুলার মানে তোমাদের কড়াই বা পাতিলের নিচে কিন্তু দেখবা কিছু কালি জমে আর কি। এটা একটু একটু কৃষ্ণ বস্তুর মনে হয়, 100% না অবশ্যই। সো কৃষ্ণ বস্তু কী করতে পারে, 100% তোমার তাপকে শোষণ করতে পারে, আবার 100% তাপকে বিকিরণ করতে পারে আর কি, ঠিক আছে। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে একই তাপমাত্রায় কি একটা বস্তু যে পরিমাণ তাপ শোষণ করতে পারে বা তার তাপ শোষণ করার ক্ষমতা যা, তার মানে তাপ বিকিরণ করার ক্ষমতাও তাই, মানে একই আর কি, ঠিক আছে। সো আর যে বিষয়টা আর কি, আরেকটা বিষয় হচ্ছে আমরা বুঝতে পারছি যে একটা তাপমাত্রা মানে যদি এরকম হয়, এখন তোমাদের প্রশ্ন কিন্তু এরকম থাকবে যে একই তাপমাত্রা আর কি শোষণ আর বিকিরণ দুইটাই সম্ভব কিনা। মানে আমি বললাম যে আমার ঘড়িটা আছে, আমি বললাম 30°C তাপমাত্রা আর 60% তাপ শোষণ করতে পারে আর 60% বিকিরণ করতে পারে। এখন দুইটা ঘটনা কি একসাথে ঘটবে কিনা, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, তাই না। আসলে দেখো বিষয়টা কি দাঁড়ায়, যেমন আমরা সর্বদা জানি যে ওর তাপমাত্রা যদি কম হয় আর পরিবেশের তাপমাত্রা যদি বেশি হয়, তাহলে ও যেহেতু একটা মেটাল, পরিবেশ থেকে কী করবে, ও কিন্তু তাপটা শোষণ করবে আর কি। তুমি বলতে পারো যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে তাপের প্রবাহ হয়, তার মানে মানে ও শোষণ করতেছে, পরিবেশ কী করতেছে, বিকিরণ করতেছে আর কি। সো ও তো বিকিরণ করতেছে না, অনেকে বলতে পারে না এরকম। তো একসাথে কি দুইটা ঘটনা সম্ভব কিনা একটা নির্দিষ্ট তাপমাত্রা আর কি। আসলে এটা সম্ভব। কীভাবে দেখো, আমি তোমাকে বললাম যে তুমি এক কাপ গরম চা নিয়ে আসলাম, মানে 100°C তাপমাত্রার 1 কাপ গরম চা নিয়ে আসলা, ঠিক আছে। সো আশেপাশে তোমার পরিবেশ আছে, মানে পরিবেশের কত তাপমাত্রা ধরো 25 থেকে 30 বা 35°C আর কি। সো এখন দেখো আমার পরিবেশের তাপমাত্রা যেহেতু কত 30°C আর আমার চায়ের তাপমাত্রা কত 100°C, তাহলে অবশ্যই স্বভাবত বা স্বতঃস্ফূর্তভাবে আমার চা থেকে কি তাপটা বিকিরিত হবে আর পরিবেশ কিন্তু তাপটা শোষণ করবে, ঠিক আছে। সো এখন তুমি বলতে পারো যে ভাই পরিবেশ থেকে তো আমার চাটা মানে তাপটা শোষণ করে নিব না, কারণ
এখানে একটা গণনা করতেছে, মানে আমার চা থেকে তাপটা পরিবেশে যাইতেছে, পরিবেশ শোষণ করতেছে, আর আমার চা বিক্রি করতেছে। আমার চা তো আর শোষণ করতেছে না, দেখো আমার চা কিন্তু শোষণ করতেছে। কারণ কি, আমি যদি চাটা নিয়ে বাইরে চলে যাই, মানে ধরো একটা আলোকিত জায়গায়, মানে উঠানে বা একটা মাঠে চলে যাই, তখন কিন্তু দেখবো সূর্য কিন্তু ওখানে আছে দিনের বেলা। সো সূর্য যদি থাকে, সূর্যের তাপমাত্রা কত তোমরা জানো, প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর কি। সো তাহলে কি ঘটনা করতেছে, সূর্যের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, আর আমার চায়ের তাপমাত্রা কত, মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে সূর্য থেকে যে সূর্য কি তাপ বিকিরণ করবে, আর আমার চা কিন্তু তাপটা শোষণ করবে। ঠিক আছে, আবার একই সাথে কি করতেছে, আমার চাটা পরিবেশের তাপকে বিকিরণ করতেছে। তার মানে কি একই সময়ে আমার চা তাপটা কী করতেছে, শোষণ করতেছে, আবার একই সাথে কী করতেছে, তাপটা বিকিরণ করতেছে আর কি, একই তাপমাত্রায়। ঠিক আছে, সো এই জন্য আমি বলছি যে হ্যাঁ, দুইটা ঘটনা একসাথে ঘটা সম্ভব। আর এটাও সম্ভব যে যার শোষণ ক্ষমতা বেশি, যত বেশি তার বিকিরণ ক্ষমতা তত বেশি। একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার শোষণ ক্ষমতা আর বিকিরণ ক্ষমতা সমান থাকবে আর কি। ঠিক আছে, ও যতটুকু তোমার শোষণ করবে ততটুকু কী কী বিকিরণ করতে পারবে আর কি। ঠিক আছে, সো এইটা আর কি আমার এখানে বলার ছিল। তার মানে এখানে বোঝার একটাই জিনিস যে মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা বস্তু শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতা সমান, আর একসাথে দুইটা গণনা করতে পারে, মানে একসাথে একটা বস্তু বিকিরণ করতে পারে, শোষণও করতে পারে আর কি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রেখো। সো এটা এটা আর কি বলার ছিল, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার চাটা আর কি যতটুকু তাপ শোষণ করতে পারবে ততটুকু তাপ ও বিকিরণও করতে পারবে আর কি। ঠিক আছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার একটা নির্দিষ্ট পরিমাণ শোষণ ক্ষমতা আর বিকিরণ ক্ষমতা থাকে, এই দুইটা কিন্তু সমান আর কি। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে হয়তো বাড়বে কমবে, কিন্তু বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা দুইটা কি সমান থাকবে। সো তার মানে বলতে পারো যে যার শোষণ ক্ষমতা যত বেশি তার কিন্তু বিকিরণ ক্ষমতাও তত বেশি আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা কেন বললাম যে আমি এই জিনিসটা তো আমি লিখছি এখানে। দেখো আমার ইঞ্জিনের ক্ষেত্রে ঘটনাটা কী করছে, যে আমার ইঞ্জিনের ক্ষেত্রেও সেম কেসটা হবে, বা তুমি বলতে পারো যে ইঞ্জিনের যদি শোষণ ক্ষমতা বেশি হয়, ইঞ্জিনের কি বিকিরণ ক্ষমতাও কি বেশি হবে আর কি। সো তবে বিষয়টা হচ্ছে ইঞ্জিনের শোষণ ক্ষমতা বা বিকিরণ ক্ষমতা, এটাই কিন্তু আমার তাপমাত্রার উপর নির্ভর করতেছে। কারণ আমরা একটু আগে দেখছি যে কি হয় ওখানে, আমার তাপমাত্রা বাড়তেছে, ফলে তুমি যখন একশো কেলভিন ছিল তখন কত, তখন আমার মানে ইঞ্জিনটা কত 100 জুল নিচে, 200 কেলভিন যখন হয়েছে তখন 200 জুল নিচে আর কি। তার মানে দেখো ওর কিন্তু কি হইতেছে, তাপমাত্রা যত বাড়তেছে ওর কিন্তু মানে শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতার পরিমাণও তত বাইরে দিতেছে, দেখতে পাইছো। যেমন টি1-এ 100 ডিগ্রি কেলভিনে ও 100 জুলে শোষণ করতে পারে, ধরো 100 জুলে বিকিরণ করতে পারে, এরকম কিছু। আর টি1 যখন 200 কেলভিন হয়ে গেছে তখন কি ঘটছে, তখন ওর শোষণ ক্ষমতা বেড়ে গেছে, মানে ও কী করছে 200 কেলভিন নিছে আর 200 জুল নিছে আর কি। বা ওর বিকিরণ ক্ষমতা মানে যদি ও ছাড়তে চায় ও কিন্তু 200 তোমার জুল ছাড়িয়ে দিতে পারবে। আবার কি করছে, তাপমাত্রা যখন 5 গুণ করে দিচ্ছি, মানে 500 কেলভিন হয়েছে, তখন কি ওর মানে শোষণ ক্ষমতা আরও বেড়ে গেছে। ঠিক আছে, শোষণ ক্ষমতা বেড়ে গেছে মানে ও 500 জুল শোষণ করে ফেলেছে আর কি। ঠিক আছে, তার মানে ইঞ্জিনের শোষণ ক্ষমতা এবং বিকিরণ ক্ষমতাটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করতেছে আর কি। তাপমাত্রা যত বাড়তেছে আর কি শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতা তত বাড়তেছে আর কি। সো তাহলে তুমি বলতে পারো যে তাপমাত্রা যত বেশি হয় শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতাও তত বেশি হবে আর কি। ঠিক আছে, আর তাপমাত্রা যত কম হবে আমার কি শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতা তত কম। যেমন 500 কেলভিন থেকে 100 করে নিলেও আগে 500 জুল শোষণ করতে পারতো, এখন করতে পারতেছে মাত্র 100 জুল পারতেছে। তার মানে এটা তার মানে আমরা ওরা সূত্র আকারে এটাকে আমি লিখে দিতে পারি এরকম আর কি। ধরো যে আমার অবশ্যই যে শোষিত তাপ বা বর্জিত তাপ বা শোষণ বা বিকিরণ, এটা হচ্ছে কিউটা, মানে আমার যে তাপটা এটা কার উপর নির্ভর করে, কতটুকু শোষণ করবে বা কতটুকু বর্জন করে নির্ভর করবে অবশ্যই তাপমাত্রার উপর। ঠিক আছে, কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রা তার কি শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতা সমান, তাপমাত্রা যত বাড়তেছে আর শোষণ ক্ষমতা বিকিরণ ক্ষমতা তত কি বাইরে যেতেছে আর কি। ঠিক আছে, সো এটা গেল। এখন যদি শোষিত তাপ আর বর্জিত তাপ যেটাই বলো, এটা যদি কিউ হয় তাহলে আমরা কিন্তু এটা লিখে দিতে পারি যে, আর এটা যদি শোষিত তাপ বা বর্জিত তাপ, আর এই টিটা যদি হয় হচ্ছে কি তোমার তাপ উৎসের তাপমাত্রা বা তাপ ধারকের তাপমাত্রা হয়, তাহলে আমরা বলে দিতে পারি যে এই তাপটা মানে শোষিত তাপ বর্জিত তাপটা হচ্ছে গিয়ে তোমার এই সূত্র অনুসারে কি দাঁড়ায়, এই তাপমাত্রা সমানুপাতিক, মানে তাপ উৎস বা তাপ ধারকের তাপমাত্রা সমানুপাতিক আর কি। ঠিক আছে, সো এটা অবশ্যই তুমি কেলভিন স্কেলে লিখবা সবসময়, বা তুমি বলতে পরম তাপমাত্রা যে স্কেলে এটা আর কি লিখবা সবসময়। সো আমি এটাকে যদি আর একটু বাড়াই তাহলে এটা যেহেতু সমানুপাতিক,
সো কিউ ইকুয়াল টু আমি লিখে দিতে পারি কে টি, একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম আর কি, ঠিক আছে। সো এটা বোঝার ছিল আর কি, আমার কিউটা হচ্ছে টি এর সমানুপাতিক, মানে সূর্যের তাপ বর্জ্য তাপ এটা কার নির্ভর করবে, তাপ উচ্চ তাপ ধারকের তাপমাত্রার উপর নির্ভর করবে। যেমন এখন আমি এটাকে লিখতে পারি যে এই সূত্র অনুসারে কি বলতে পারো যে টি ওয়ান তাপমাত্রা তাপ যদি কিউ ওয়ান পরিমাণ তাপ শোষণ করে, মানে এই যে এইটা আর কি, এখানে যদি তোমার কি বলে টি ওয়ান তাপমাত্রা তাপ উচ্চ থেকে যদি কিউ ওয়ান পরিমাণ তাপও শোষণ করে, তাহলে আমি এই সূত্র অনুসারে কি লিখতে পারি, এই সূত্র অনুসারে লিখতে পারি এরকম, মানে কেস নাম্বার 1 লিখতে পারি এরকম যে কিউ ওয়ান ইকুয়াল টু কে টি ওয়ান, ঠিক আছে। এটা সমীকরণ নাম্বার 1 দিলাম। মানে যদি আমার কি ইঞ্জিনটা কি করে টি ওয়ান তাপমাত্রার তাপ উচ্চ থেকে কিউ ওয়ান পরিমাণ তাপ শোষণ করে, তাহলে আমি লিখে দিতে পারি এই সূত্র অনুসারে এইটা। আবার 2 নাম্বার লিখতে পারি যদি তোমার এই শোষণ করে কি করে টি টু তাপমাত্রার তাপ ধারকে কিউ টু পরিমাণ তাপ ও বর্জন করে, তাহলে আমরা লিখে দিতে পারি কিউ টু ইকুয়াল টু কে টি টু। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। কারণ ও শোষণ করছে কিউ ওয়ান পরিমাণ টি ওয়ান তাপমাত্রার তাপ উৎস থেকে, আর বর্জন করছে কি কিউ টু পরিমাণ বর্জন করছে, কাকে কোথায় বর্জন করছে, টি টু তাপমাত্রার তাপ ধারকে বর্জন করছে আর কি, ঠিক আছে। তাহলে এই দুটো লিখে দিতে পারি। এখন দেখো তাহলে একসাথে কি লেখা যায়। সো তুমি এখান থেকে কে লেখা যদি এরকম আয়না দাও কে সমান, বা এখান থেকে এক নং সমীকরণ এরকম লিখতে পারো, বা একসাথে লিখে দিতে পারো। যদি ভাঙা লেখো 1 নং সমীকরণ এরকম লিখতে পারো যে কে ইকুয়াল টু কত তোমার কিউ ওয়ান বাই টি ওয়ান, আর 2 নং সমীকরণ লিখে দিতে কে ইকুয়াল টু কি তোমার কিউ টু বাই টি টু, ঠিক আছে। এটা টি ওয়ান হবে। সো এটা 3 নাম্বার দিলে, এটা 4 নাম্বার দিলে, তাহলে 3 আর 4 হতে 3 ও 4 হতে কি পাই আমি লিখে দেবো এটাওকে, তাহলে তুমি লিখে দিতে পারো কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু, ঠিক আছে, এরকম আসে। তাহলে এটা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে কিউ ওয়ান বাই কিউ টু, মানে এটাকে নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে টি ওয়ান বাই টি টু। এটা একটা সূত্র হয়ে গেছে, দেখো। আশা করি বুঝতে পারছো এখানে। বা এত কাহিনী না করে সরাসরি লেখা দিও, যেহেতু আমরা জানি যে কিউটা হচ্ছে টি এর সমানুপাতিক, মানে তাপমাত্রা সমানুপাতিক, তাহলে এখান থেকে সরাসরি লেখা দিতে পারো যে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, ঠিক আছে। এখান থেকে সরাসরি লেখা দেওয়া যায়, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। বা ধ্রুবক থেকেও তুমি লিখতে পারো, যেমন আমরা এখান থেকেও লিখতে পারো। যেমন এখানে বললাম যে যেহেতু কিউটা টি এর সময় একই জিনিস ভাই, কিউটা একই সমান হবে, তাহলে কিউ ইকুয়াল টু কে টি, ঠিক আছে। সো কে টি যদি হয় তাহলে এখানে কি দাঁড়ায় কিউ বাই টি ইকুয়াল টু কে, মানে কিউ বাই টি এর অনুপাত হচ্ছে গিয়ে একটা ধ্রুবক, তার মানে ওদের অনুপাতের মান সবসময় সমান থাকবে। তার মানে কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু লিখে দিতে পারবা, এরকম আর কি। দেখো এরকম লিখে দিতে পারবা, বা যদি আরও আগাইতে চাও তাহলে এরকম লিখতে পারবা কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু ইকুয়াল টু কিউ থ্রি বাই টি থ্রি ইকুয়াল টু কত কিউ এন বাই টি এন, ঠিক আছে। মানে যত যাইবে যাইতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মানে সূত্র গেল। সো এটা থেকে এটা আমরা লিখতে পারি। এখন যে জিনিসটা আর কি বোঝার বিষয়, মানে তাপের অনুপাত আর তাপমাত্রার অনুপাত সবসময় কি সমান হবে আর কি। তাপের অনুপাতের মান যা হবে তাপমাত্রার অনুপাত মান তাই হবে, কারণ আমি দেখতে পাইছি যে তাপ যত বাড়তেছে শোষণ ক্ষমতা তত বাড়তেছে আর কি, ঠিক আছে। তাপ যত কমতেছে শোষণ ক্ষমতা তত কমতেছে আর কি, ঠিক আছে। সো এটা গেল আর কি। এখন আর যদি একটু সূত্রটাকে যদি একটু মডিফাই করার চেষ্টা করি, যেমন একটু দেখো, এগুলো তো বোঝার চেষ্টা করছো যে অনুপাত তো বুঝতে পারছো যে এটার মান যা হবে এটার মান তাই হবে, এটার মান যা হবে এটার মান তাই হবে, মানে একই হবে আর কি, ঠিক আছে। সো মানে বলতে পারো যে এরকম কিছু, বা কিউ এন বাই টি এন ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক, এটাও বলে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এবার কর্মদক্ষতাকে একটু
মানে একটু ই করে লিখি, যেমন কর্মদক্ষতা আমরা কি পাইছিলাম, এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1, Q2/Q1, ঠিক আছে। সো দেখো Q2/Q1 মানে কি, এটা আর কি, মানে এরকম কিছু লিখতে দিতে পারো, এটাকে একটু উল্টায় লেখা দিলে, বা Q2-র উপরে নিয়ে গেলে Q1 নিচে আসলে ও উপরে চলে যাবে, ও উপরে চলে আসবে। সো এটাকে T2/T1 লিখতে দিতে পারবা, যেমন এটা ইকুয়াল টু, বা এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। তাপমাত্রা দিয়ে যদি কর্মদক্ষতা চায় তাহলে এটা, আর মানে তাপ দিয়ে যদি কর্মদক্ষতা চায় তাহলে এটা, আর যদি তোমার শতকরা চাও তাহলে 1 মাইনাস T2/T1 এটা দিয়ে ইন্টু 100% দিয়ে দিবা, ঠিক আছে। দেখো বাবা, সো তাপমাত্রা দিলেও আমরা কি করতে পারবো, কর্মদক্ষতা বের করতে পারবো, আবার কি তাপ দিয়ে দিলেও কর্মদক্ষতা বের করতে পারবো, ঠিক আছে। আবার কি, মানে যদি ওই আউটপুট বা ইনপুট দিয়ে করতে পারো, মানে Q1টা তুমি জানো আর ডব্লিউটা জানো, বা আউটপুট বা ইনপুট জানো, মানে একদম প্রথম সূত্রটা এই যে এখানে দেখাইছি, এই যে এটা কী পরিমাণ তাপ শোষণ করতেছে আর কতটুকু মানে তাপ কাজ পাইতেছে, এই দুটা জানলেও কিন্তু আমরা এটা দিয়ে আর কি করতে পারবো আর কি, ঠিক আছে। সো আমরা সাধারণত এই তিনভাবে কর্মদক্ষতা বের করি, একটা হচ্ছে গিয়ে কাজ দিয়া, মানে কতটুকু তাপ শোষণ করছে আর কতটুকু কাজে পরিণত হয়েছে একটা, 2 নম্বর হচ্ছে গিয়ে তাপ দিয়ে আর কি, মানে শোষিত তাপ বর্জিত তাপ দিয়ে, 3 নম্বর হচ্ছে গিয়ে তাপমাত্রা দিয়ে, মানে তোমার তাপ উৎসের তাপমাত্রা আর তাপ ধারকের তাপমাত্রা দিয়ে আর কি, ঠিক আছে। কারণ T1 ছিল আমার কি তাপ উৎসের তাপমাত্রা, T2 ছিল তাপ ধারকের তাপমাত্রা, ঠিক আছে। এখন কিছু কেস দেখবো আর কি, মানে মেন কথা আমাদের হচ্ছে তোমার কর্মদক্ষতা শেখা শেষ তাপ ইঞ্জিনের বা কান্ড ইঞ্জিনের, যেটাই বলো। এখন কিছু কেস দেখবো আর কি, যে মানে আমরা হচ্ছে গিয়ে এই কর্মদক্ষতা দিয়ে মেইন কথা হচ্ছে গিয়ে ওই তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রের বিভিন্ন বিবৃতি ছিল ওগুলো একটু প্রমাণ করার চেষ্টা করবো আর কি। তো দেখো যে এটা কি কখনো সম্ভব কিনা, মানে এটা ইকুয়াল টু 100% সম্ভব কিনা, বা এটা ইকুয়াল টু 1 সম্ভব কিনা, যদি এই পার্সেন্টেজ হিসাব না করো। কারণ আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এটাই পড়ছি যে যদি তোমার W ইকুয়াল টু H হয় তাহলে কিন্তু এটা ইকুয়াল টু 100% সম্ভব, বা 1 হওয়া সম্ভব। কিন্তু W ইকুয়াল টু H না হলে এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না সেটাই এখন দেখাবো। দেখো কারণ এটা ত্রুটি ছিল বলে এটা আসছে, মানে দ্বিতীয় সূত্রটা আসছে আর কি, ঠিক আছে। সো এটা কেন সম্ভব না এটা একটু দেখাবো, যেমন বাস্তবে এটা কখনো সম্ভব না, এটা কেন সম্ভব না। সো দেখো আমরা জানি এটা কেন সম্ভব না, আমরা জানি, দেখো আমরা জানি হচ্ছে যে ইটা ইকুয়াল টু কী ছিল, W/Q1। সো যদি ইটার মানটা 1 বসাই দাও, মানে কর্মদক্ষতা 100%, তাহলে কি আসে, 1 বসাই দিলাম, তাহলে দেখো W/Q1, তাহলে কি আসে 1 বসাই দিলে তোমার Q1 ইকুয়াল টু W বলতে পারো, Q1 ইকুয়াল টু W। দেখো জিনিসটা কি আসছে, এটা কিন্তু ছিল তোমার একদম মানে ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মতোই আর কি, ঠিক আছে। মানে তাপগতির প্রথম সূত্র বলছিল যে আমার তাপটা কি সম্পূর্ণ আমি কাজে পরিণত করতে পারি 100%, ঠিক আছে। কিন্তু এখানে 1 বসালে এটাই আসে আর কি, ঠিক আছে। কিন্তু কান্য কিন্তু কি বলছিল যে যদি এটা তো মনে আছে যে আমি কয়েকটা ক্লাসে একটু আগে পড়াইছি, এটা কারণ বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণ যন্ত্রকে রূপান্তর করা সক্ষম এমন কোনো যন্ত্র সম্ভব নয়। মানে এই কাজটা এইরকম ঘটনা ঘটার মতো কোনো যন্ত্র মানে সম্ভব না আর কি আবিষ্কার হওয়া, ঠিক আছে। বুঝতে পারছো তো, এটা কিন্তু আমার ওই প্রথম সূত্রটাই চলে আসে আর কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর কি, ঠিক আছে। কারণ কান্য বলছে যে এটা কখনো সম্ভব না, মানে এটা ইজ নট ইকুয়াল টু Q1 ইজ নট ইকুয়াল টু W আর কি, ঠিক আছে। সো এটা ছিল আমার কান্নর বিবৃতি যে এমন কোনো যন্ত্র নির্মাণ সম্ভব না, অর্থাৎ মানে প্রথম সূত্রে আমার সীমাবদ্ধতাকে ও দূর করছে আর কি, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে একটা সমস্যা, মানে তোমার এটা যদি 100% হয় বা 1 হয়। তারপর দ্বিতীয় সমস্যাটা দেখো কি আসে, আবার আমরা জানি কি, মানে আমরা জানি কিন্তু এটা ইকুয়াল টু যে দ্বিতীয় সূত্রটা পাইছিলাম ওটা ছিল 1 মাইনাস Q2/Q1, ঠিক আছে, এরকম ছিল। সো আমি কি করলাম, এখানে এটার মানটা 1 বসাই দিলাম, মানে কর্মদক্ষতা যদি 100% হয় এটা ইকুয়াল টু 100% হলে
তাহলে কি দাঁড়ায় 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, কিউ টু বাই কিউ ওয়ান। তাহলে দেখো এখানে কিন্তু এই ওয়ানটা এপাশে নিয়ে আসলে কিন্তু আমার 0 হয়ে যায়, তাহলে কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়াল টু কত আসে, 0 আসে। তাহলে কি কিউ টু ইকুয়াল টু কত আসে, 0 আসে। দেখো এটা কি দাঁড়ালো, মানে কোনো অপচয় নাই তোমার। কিউ টু 0 মানে কি, সেকেন্ডলি এটা কিন্তু আমাদের ক্লসিয়াসের বিবৃতি ছিল, মানে ক্লসিয়াসের বিবৃতিটা উঠে এসেছে। প্রথমটা কিন্তু ছিল আমার গার্নর বিবৃতি আর কি, যে কি নির্দিষ্ট তাপমাত্রায় অবিরামভাবে ও তাপে পরিণত করবে, কিন্তু এটা কখনো সম্ভব না আর কি, ঠিক আছে। এমন কোনো ইঞ্জিনে আবিষ্কার করা সম্ভব না, এটা ছিল আমার প্রথম। 2 নম্বর হচ্ছে কি আমার এটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতিটা ছিল আর কি, মানে সে কোনো একটা তাপ উৎস থেকে কিরণ পরিমাণ তাপ শোষণ করবে এবং অবিরামভাবে তাকে কী করবে, কাজে পরিণত করবে, কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হবে এটা সম্ভব না। পরিবেশের কোনো পরিবর্তন হবে না, এটা কোনো মানে কোনো দিন সম্ভব না, মানে পরিবেশেও কি কিছু তাপ বর্জন করবে আর কি, ঠিক আছে। কিউ টু মানে 0 মানে বর্জিত পরিমাণের, মানে বর্জিত পরিমাণ যে তাপ ওটা কিন্তু শূন্য, বা তোমার লস শূন্য, ঠিক আছে। লস শূন্য মানে লস শূন্য যন্ত্র আবিষ্কার করা কখনো সম্ভব না আর কি, ঠিক আছে। সো এটা ছিল আমার ক্লসিয়াস। আচ্ছা একটু লেখা দিই, কারণ আমি বিবৃতিগুলো দেখবা আর এইগুলো দেখবা, তাহলে দুইটা একসাথে দেখলে মাথায় ভালোভাবে ঢুকবে। ক্লসিয়াস বলছিল এইটা, যে অবিরাম গতিতে তাপকে কাজে পরিণত করবে, কিন্তু পরিবেশে কোনো পরিবর্তন হবে না, এটা কখনো সম্ভব না, মানে পরিবেশে আমার কিছু তাপ যাবে। আর এটা আমি বলছি এটা ছিল আমার কার্নো আর কি, ঠিক আছে। কার্নোর বিবৃতিটা ছিল এইরকম, কিউ ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ, ঠিক আছে। এখন 3 নম্বর যে সূত্রটা ওটা যদি দেখি, এটা ইকুয়াল টু দিবে, যেমন আমরা 3 নম্বরে এটা ইকুয়াল টু কি জানতাম, 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, ঠিক আছে। সো এখন দেখো মানে আসলে 3 নম্বর সূত্রটা দিয়া মানে খুব ভালো জিনিস আসে, মানে ভিন্ন ভিন্ন জিনিস আসে। দেখো এটা কি আসে, তাহলে এখানে আমি 1 বসে দিলাম, আবার 1 বসে দিলে কি আসে, একই ঘটনা ঘটবে, 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। তাহলে 1 0 হয়ে যায়, তাহলে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু 0, তাহলে টি টু ইকুয়াল টু 0। টি টু ইকুয়াল টু 0 মানে কি, 0 কেলভিন। টি টু ইকুয়াল 0 মানে পরিবেশের তাপমাত্রা বাই তোমার 0 কেলভিন হয়ে গেছে, বা 0 কেলভিন মানে এটা কি পরম শূন্য তাপমাত্রা। তোমাদের মনে হচ্ছে না পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা জিনিস জানতাম, মানে পরম শূন্য তাপ বা মাইনাস 273 কেলভিন ছিল, এটা কত ছিল কেলভিনে, ইয়া সেলসিয়াস স্কেলে মাইনাসের 273.160 ডিগ্রি সেলসিয়াস এরকম ছিল আর কি, ঠিক আছে। পরম শূন্যতা মানে পরিবেশের তাপমাত্রা যদি পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যেতে হয়, তাহলে যদি নিয়ে যেতে পারো আর কি, মানে যদি পরিবেশের তাপমাত্রা তুমি কি এই -273.160 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যেতে পারো বা 0 কেলভিন নিয়ে যেতে পারো, তাহলে তুমি কি করতে পারবা, এই ইঞ্জিনের কি করতে পারবা, কর্মদক্ষতা 100% বানাতে পারবা, মানে তোমার ডব্লিউ ইকুয়াল টু কিউ করতে পারবা আর কি, বা কিউ ইকুয়াল টু ডব্লিউ করতে পারবা আর কি। মানে যেই পরিমাণ তাপ শোষণ করবে 100% তাপকেও কী করবে, মানে কাজে পরিণত করবে, কোনো অপচয় হবে না। কিন্তু এটা ভাই জীবনের সম্ভাবনা, পরিবেশের তাপমাত্রা তুমি কীভাবে 200 মানে 273 -273 ডিগ্রি সেলসিয়াস বা তুমি 0 কেলভিন করবা, এখানে তুমি কোনদিন পৌঁছাইতে পারবে না, মানে 0 কেলভিনে ভাই পৌঁছানো কখনো সম্ভব না। কারণ আমরা ওই যে গ্রাফগুলো দেখছিলাম, যে ওইখানে কিন্তু আমরা এরকম ডট ডট দিয়েছিলাম এই 0 কেলভিনের বেলায়, কারণ এখানে যাওয়া সম্ভব না। তোমরা কেমিস্ট্রিতে এগুলো পড়ছো, মানে -273.160 এখানে যাওয়া সম্ভব না, যার কারণে আমরা গ্রাফের সহকারে আর কি ডট ডট দিচ্ছি, স্ট্রেট লাইন দিতে পারিনি আর কি, ঠিক আছে। সো এটা একটু বুঝতে পারছো, মানে পরিবেশে বা তাপ প্রয়োগের তাপমাত্রা যদি আমরা এত করলে কি করে এটা 100% হওয়া সম্ভব, ঠিক আছে। আর এটা হওয়া মানে কি, মানে 200 পরিবেশের তাপমাত্রা 0 কেলভিন হওয়া মানে কি, মানে হচ্ছে পরিবেশের আয়তন চাপ যা আছে আর কি সব কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে, বা তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে, যেটা বাস্তবে কখনো সম্ভব না, ঠিক আছে। তাই ওরা বলছে এমন কোনো যন্ত্র নির্মাণ করা সম্ভব না যা কিনা তোমার মানে যার কর্মদক্ষতা কি 100% হয়, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমার এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 100% ক্ষেত্রে। তার মানে এইটা দ্বারা আমি সম্পূর্ণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যা ছিল সব শেষ করে দিয়েছি। মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকার কথা না, বা কোনো রকম আর কি মানে কিছু বুঝো না, বা মানে কি বলে কোনো প্রবলেম ফেস করতেছে এরকম কোনো সন্দেহ বা হেজিটেশন আছে আমি হয়তো বা থাকার কথা না আর কি, ঠিক আছে। সো এখন আমরা আরেকটা কেস দেখবো, এটা হচ্ছে দেখবো এটা কি 0 সম্ভব কিনা, মানে এটা ইকুয়াল টু
0% বা বলতে পারো 0 আর কি, মানে যদি সে হিসাব করো, কারণ কর্মদক্ষতা শূন্য আর কি, মানে নষ্ট ইঞ্জিনের মতো ঘটনাটা ঘটবে আর কি। সো এই বেলায় আর কি দেখো কি ঘটনাটা ঘটে তোমাদের। সো এখানে কি ঘটনাটা ঘটে দেখো একটু, যেমন আমি তো জানি যে এইটা ইকুয়াল টু কত, প্রথম সূত্র দিয়ে যদি চিন্তা করি তোমার W/Q1। সো এইটাটা যদি আমি 0 বসাই দিই তাহলে হচ্ছে W/Q1, তাহলে কি দাঁড়ায়, কোনাকুনি গুণ করে দিলে W ইকুয়াল টু আমার 0। ঠিক আছে, মানে কাজের পরিমাণ শূন্য, এখানে কোনো কাজ হবে না, মানে যে পরিমাণ তাপ শোষণ করতেছে ওই 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 পরিমাণ তাপটা কি ওখানে থেকে মানে 1% ও কাজে পরিণত করতে পারে নাই। এটা কিন্তু আসলে এটা কি বাস্তবে আদৌ সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কারণ দেখো আমি একটা মানে তাপ ইঞ্জিন নিলাম যে 100 জুল তাপ শোষণ করে কি করলো, তাপ উৎস থেকে 100 জুল তাপ শোষণ করে ও 100 জুল তাপকে কি করলো, পরিবেশে কি করলো, বর্জন করে দিল, মানে Q2 ইকুয়াল টু 100 বর্জন করে দিল। ঠিক আছে, মানে ওর অপচয় 100%, মানে ওই ইঞ্জিনের অপচয় 100%, ও 1%কে কী করতে পারে না, কাজে পরিণত করতে পারে না, মানে Q1 ইকুয়াল টু কত, 100 জুল, ও Q2 ইকুয়াল টু কী করছে, 100 জুলেই পরিবেশে বর্জন করে দিচ্ছে বা তাপধারকে বর্জন করে দিচ্ছে, যার কারণে আমার এটা শূন্য আসছে আর কি। ঠিক আছে, তার মানে তোমার যে পরিমাণ তাপ শোষণ করছে ওই পরিমাণ তাপই কী করছে, বর্জন করে দিচ্ছে বা বর্জিত তাপ বলতে পারো আর কি। যার কারণে আমার আউটপুটটা কত আসছে, এটা আউটপুটটা 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে যদি কাজের পরিমাণ শূন্য হয় তুমি বলতে পারবা যে ওইখানে আমার ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে গিয়ে 0% আর কি। ঠিক আছে, মানে যদি কোনো কাজের পরিমাণ যদি দেখো শূন্য আসছে তাহলে বলতে পারবা যে ওই ইঞ্জিনের কি কর্মদক্ষতা 0%। ঠিক আছে, বা 0 চিন্তা করলে 0 আসবে। ঠিক আছে, এখন যদি আবার একটু দেখি আরেকটা কেস দিয়ে, সেকেন্ড কেসের ক্ষেত্রে কি দাঁড়ায়, যেমন আমরা আরেকটা সূত্র জানতাম, এটা ইকুয়াল টু 1 - Q2/Q1, তাহলে কি দাঁড়ায় দেখো, যেহেতু Q2/Q1 তাহলে আমি এখানে শূন্য বসাই দিলাম, তাহলে 1 - Q2/Q1। ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়, এটা যদি একটু এই পাশে নিয়ে আসি তাহলে Q2/Q1 ইকুয়াল টু 1, তাহলে Q2 ইকুয়াল টু Q1। এটা আমি একটু আগে বলছি যে পরিমাণ ও কী করবে, মানে শোষিত তাপ আর বর্জিত তাপের পরিমাণ সমান, মানে ওই ইঞ্জিনটা তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ শোষণ করবে ও ঠিক সেই পরিমাণ তাপ কী করবে, বর্জন করে দেবে আর কি। ঠিক আছে, যার কারণে ওর কর্মদক্ষতা কত, শূন্য, 0। ঠিক আছে, 0%, একদম ইজি। 3 নম্বর যদি একটু চিন্তা করো, 3 নম্বর সূত্র আসলে জানতাম এটা ইকুয়াল টু 1 - T2, 1 - T2/T1, বা এখানে যদি আমি 0 বসাই দিই তাহলে কি আসে, সেম কেস আর কি, এবার 1 - T2/T1। ঠিক আছে, তাহলে এটা যদি এবার নিয়ে আসো T2/T1, আসলে আমি যেটা বলছি যে তোমার 3 নাম্বার যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে সবসময় একটু মজার জিনিস আসে বা একটু আলাদা জিনিস আসে, যেমন T2/T2 ইকুয়াল টু T1। দেখো এটা একটু ভালো জিনিস আর কি, মানে বা তুমি বলতে পারো T1 ইকুয়াল টু T2। ঠিক আছে, মানে জিনিসটা কি দাঁড়াইলো, মানে তাপ উৎসের তাপমাত্রা আর তাপ ধারকের তাপমাত্রা সমান। এখন আমি তো তোমাকে বলছিলাম যে যদি এরকম হয়, এটা আমার T1, এটা আমার T2, এটা তাপ উৎস, এটা তাপ ধারক, ওদের দুজনের তাপমাত্রা সমান, তাহলে এখানে তো ভাই কোনো তাপের আদান প্রদান হবে না, মানে তাপ উৎস থেকে তাপ ধারকে কোনো তাপমাত্রা যাবে না, কারণ ওদের দুজনের কিন্তু তাপমাত্রা সমান। ঠিক আছে, যদি এরকম হতো ওর তাপমাত্রা বেশি ওর তাপমাত্রা কম, তাহলে কি হতো, আমার এখানে তাপের আদান প্রদান হতো। আর আমরা জানি যে এটা বলতে পারো তুমি তাপীয় সাম্য অবস্থা বলতে পারো, মানে তাপের আদান প্রদান হতেছে না। আর আমরা জানি যে প্রবাহিত তাপ ছাড়া ওটাকে কি কাজে পরিণত করা সম্ভব না ভাই, মানে তাপ যদি থাকেও তোমার কাছে, ওই তাপ যদি প্রবাহিত না হয় তাহলে ওই তাপকে আমরা কাজে পরিণত করতে পারি না আর কি। ঠিক আছে, যার কারণে কি এখানে আমার কর্মদক্ষতাটা শূন্য চলে আসছে আর কি। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আমার তাপ হচ্ছে তাপমাত্রা আর তাপ গ্রাহকের তাপমাত্রা যদি সমান হয় তাহলে কি হয়, এটা ওরা সাম্য অবস্থা আছে পরস্পর সাথে। তাহলে তুমি যদি ওদের মাঝখানে একটা ইঞ্জিন দিয়ে দাও, এখানে ইঞ্জিন দিয়ে দাও, এই ইঞ্জিনের কাজ কি, কর্মদক্ষতা হবে শূন্য, কারণ এখানে কোনো আমার কি হয় নাই, মানে তাপের উদান প্রদান হবে না। কিন্তু আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এটা বুঝতে পারি নাই, কিন্তু দ্বিতীয় সূত্রে এসে আমি এটা বুঝতে পারছি যে হ্যাঁ আসলে ঝামেলাটা আর কি আছে এখানে। ঠিক আছে, তার মানে
তাপের প্রবাহ না হলে আমরা সেই তাপকে কাজে পরিণত করা সম্ভব না। কেন সম্ভব না সেটাই আমরা এখানে দেখাইছি আর কি, ঠিক আছে। সো এতক্ষণ যে বলে আইতেছি যে রূপান্তরযোগ্য তাপশক্তি, অরূপান্তরযোগ্য তাপশক্তি কেন বলছে এখানে আসার জন্য বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে অরূপান্তরযোগ্য তাপশক্তিতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। সো তাপস তাপমাত্রা যদি সমান হয়, ওরা কি তাপীয় সাম্যাবস্থা, তাহলে কোনো তাপ প্রবাহিত হবে না। আর তাপের প্রবাহ না হলে আমরা তাপকে কাজে পরিণত করতে পারি না। সো এই জন্য তার কর্মদক্ষতা কত, শূন্য আর কি, ঠিক আছে। সো এটাই আর কি আমার বোঝানো উচিত ছিল। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, কারণ অনেকবার বলছি যে ভাই তাপের প্রবাহ না হলে এখানে কোনো কাজ হয় না, শুধুমাত্র প্রবাহিত তাপকে আমরা কাজে পরিণত করতে পারি। কেন পারি সেখানে এটাই এখানে দেখাইছে আর কি। কারণ প্রবাহিত তাপ ছাড়া আমার এখানে কি ওই ইঞ্জিন কাজ করে না ভাই। ওই ইঞ্জিন কি করে, ওই তাপকে কাজে পরিণত করতে পারবে না আর কি, যার কারণে এখানে আমার চলে আসছে শূন্য, ঠিক আছে। সো এটা গেল।